ইসকনের সন্ন্যাসী আজ জামিনের মামলার শুনানি হবে। আজ ঠিক কি হবে সেদিকে আমাদের নজর থাকবে, কারণ চিন্ময় কৃষ্ণ দাস তার যে জামিন মামলার শুনানি সেখানে অবশ্য তার আইনজীবী থাকতে পারছেন না, তিনি অসুস্থ, SSKM-এ ভর্তি। আর বাংলাদেশের কথা যদি বলতেই হয় তাহলে বলতে হবে সংখ্যালঘু নির্যাতনের বিরাম নেই। বরিশালে সংখ্যালঘুকে ধারালো অস্ত্রের কোপ। অশান্ত বাংলাদেশ, আবারও আক্রান্ত সংখ্যালঘু। এবার সংখ্যালঘু বাসিন্দাকে ধারালো অস্ত্রের কোপ মারার অভিযোগ। গুরুতর জখম হয়ে হাসপাতালে বরিশালের বাসিন্দা বিনয় চন্দ্র। অভিযোগ, অগাস্টে বিনয়ের বাড়িতে লুটপাট চালায় কট্টরপন্থীরা। থানায় ডাকাতির অভিযোগ দায়ের করেন বিনয়। এই অভিযোগ প্রত্যাহারে বিনয়কে চাপ দিতে থাকে কট্টরপন্থীরা। রাজি না হওয়ায় এবার ধারালো অস্ত্রের কোপ। অগাস্টে দেশ ছাড়েন শেখ হাসিনা, তারপর থেকে অশান্ত বাংলাদেশ। ইউনূস জমানায় বারবার প্রশ্নের মুখে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা এবং মানবাধিকার। এরই মাঝে গত নভেম্বরে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার চিন্ময়ের জামিন মামলার শুনানি চট্টগ্রাম আদালতে। এদিকে চিন্ময়ের আইনজীবী রবীন্দ্র ঘোষ অসুস্থ। মঙ্গলবার তাকে কলকাতার SSKM-এ ভর্তি করা হয়। সপ্তাহ দুয়েক আগে চিকিৎসার কারণে তিনি ভারতে আসেন। মঙ্গলবার সন্ধে বুকে ব্যথা নিয়ে তাকে ভর্তি করা হয় SSKM-এ। চিন্ময়ের জন্য আইনজীবীদের বিকল্প প্যানেল ঠিক করেছে সনাতনী জাগরণ মঞ্চ। সেই প্যানেলে রয়েছেন 25 জন আইনজীবী। নভেম্বরে ইসকনের সন্ন্যাসী চিন্ময় দাসের গ্রেফতারির পর থেকে বাংলাদেশে হাওয়া আরও গরম হয়ে ওঠে। সংখ্যালঘুদের উপরে নির্যাতন বেড়ে যায়। চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীদের উপরেও হামলা চলে বলে অভিযোগ। আতঙ্কে তার আইনজীবীরা চট্টগ্রাম আদালতে হাজিরই হননি বলে দাবি। এতে 1 মাস পিছিয়ে যায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের শুনানি। ঠিক হয় 2রা জানুয়ারি শুনানি হবে। শুনানির দিন এগোনোর জন্য চট্টগ্রাম আদালতে আবেদন করেন তার আইনজীবী রবীন্দ্র ঘোষ। সেই আবেদন খারিজ হয়ে যায়। শুধু তাই নয়, সেদিন চট্টগ্রাম আদালতেই চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে আইনজীবীদের একাংশ মিছিল করে। চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীর উপর হামলাও হয় বলে অভিযোগ। আমি আক্রমণের শিকার হয়েছি ভিতরে, যখন আমি ছিলেন আমাকে একটা ঘুষি মেরেছে, এটা তো আক্রমণ। আচ্ছা, শুধু শারীরিকভাবে আক্রমণ নয়, শুধু আমাকে মৌখিকভাবেও আক্রমণ করেছে। দেখতে দেখতে নতুন বছর 2রা জানুয়ারি বৃহস্পতিবার চট্টগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মামলার শুনানি। নিউজ 18 বাংলা। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন যেন থামছেই না। এবার চট্টগ্রামে আক্রান্ত সংখ্যালঘু এক যুবক। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করা রোষের মুখে যুবককে বেধড়ক মারধর কট্টরপন্থীদের। সাদা কাপড়ে মুড়িয়ে তুলে নিয়ে যাওয়া হয় যুবককে এবং তারপর বেধড়ক মারধরের অভিযোগ। বাংলাদেশে সংখ্যালঘুদের কি সরকারি চাকরিও করতে দেওয়া হবে না? ইউনূস সরকারের টার্গেট কি সংখ্যালঘু মুক্ত পুলিশ প্রশাসন তৈরি করা? এসব প্রশ্ন উঠছে, তার কারণ বাংলাদেশ সিভিল সার্ভিস পাশের পরেও ডিসেম্বরে যে নয়া গেজেট প্রকাশ করা হয়েছে তাতে অনেকেরই নাম বাদ। আগের গেজেটের নাম, অথচ নতুন গেজেটে বাদ। আর বাদের তালিকায় 42% সংখ্যালঘু। আমি 16 সাল থেকে একটা স্বপ্ন লালন করে, সন্তানের মতো লালন করে এই পর্যন্ত আসছি। আমার এই বিসিএসের জন্য আমার এত ত্যাগ, আমি এত কিছু পিছাইছি, এত কিছু ক্যান্সেল করছি, কিন্তু আজকে আমার এই কাঙ্ক্ষিত জবটা পেয়েও আমি জয়েন করতে পারতেছি না। অস্থির বাংলাদেশ। পদ্মাপাড়ের বিভিন্ন প্রান্তে বারবার সংখ্যালঘুদের উপর নির্যাতন, ধর্মীয় স্থানে হামলা, মূর্তি ভাঙচুর, মারধর, লুটপাট, ধর্ষণ, কোনো অভিযোগই বাদ নেই। এরই মাঝে এবার জোরালোভাবে প্রশ্ন উঠছে, বাংলাদেশের সংখ্যালঘুদের কি সরকারি চাকরিও করতে দেওয়া হবে না? প্রশাসনকে কি সংখ্যালঘু শূন্য করতে মরিয়া ইউনূস সরকার? প্রশ্নটা উঠছে সেদেশেরই কিছু নাগরিকের সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে, যেমন কাঞ্জিলাল রায় জীবন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, গত 15 অক্টোবরে প্রকাশিত 43তম BCS এর গেজেটে আমার নাম ছিল, আজ প্রকাশিত গেজেটে আমার নাম নেই।
একবার গেজেটেড হয়ে আবার গেজেট থেকে বাদ পড়বো, এটা নতুন বাংলাদেশে আমি এইটুকু স্বচ্ছতা, এইটুকু জবাবদিহিতা আমি আশা করতেই পারি। বিসিএস অর্থাৎ বাংলাদেশ সিভিল সার্ভিস, বাংলাদেশ প্রশাসনের শীর্ষ স্তরে কাজ করতে হলে এই বিসিএস পাশ করতে হয়। গত 15ই অক্টোবর 43তম বিসিএস এর ফলাফলের গেজেট প্রকাশিত হয়। 30শে ডিসেম্বর নতুন করে গেজেট প্রকাশ পায়। এই নতুন গেজেটে 168 জনের নাম বাদ। এ নিয়ে বিতর্ক শুরু, কারণ অভিযোগ উঠছে বিসিএস এর ফলাফলের গেজেট থেকে বাদ পড়া 168 জনের মধ্যে 71 জনই সংখ্যালঘু, অর্থাৎ বাদ পড়ার তালিকায় 42% সংখ্যালঘু। এর মধ্যে অ্যাডমিনে বাদ গিয়েছে 35% সংখ্যালঘু, বিদেশ মন্ত্রক থেকে 67%, পুলিশে 12.5%, অডিটে 100%, ট্যাক্সে 71% এবং কাস্টমস থেকে বাদ গিয়েছে 33.33% সংখ্যালঘুর নাম। এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট করেছেন সংখ্যালঘু চাকরি প্রার্থীরা। এই প্রশ্ন উঠছে, বাংলাদেশের সংখ্যালঘুদের কি সরকারি চাকরিও করতে দেওয়া হবে না? প্রশাসনকে কি সংখ্যালঘু শূন্য করতে মরিয়া ইউনূস সরকার? নিউজ 18 বাংলা। যত ওখানে অত্যাচার বাড়ছে সংখ্যালঘুদের উপর, যত অশান্তি ছড়াচ্ছে, তত বেশি অনুপ্রবেশের ঘটনা ঘটছে। সুন্দরবনে এবার বাড়তি নজর দিচ্ছে পুলিশ। সুন্দরবনে বাড়তি নজরদারির কারণ জল সীমানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নৌবাহিনী টহল দিচ্ছে, তল্লাশি চালাচ্ছে নামখানা, ফ্রেজারগঞ্জ, কাকদ্বীপ। বিশ্বজিৎ রয়েছেন আমার সঙ্গে, সরাসরি একটু কথা বলি বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, কিভাবে তল্লাশি চলছে অনুপ্রবেশ ঠেকানোর জন্য, কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? হ্যাঁ দেখো, 1 জানুয়ারি থেকে কিন্তু সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে একদম সুন্দরবন লাগোয়া যে বঙ্গোসাগর এবং যে খাঁড়ি অঞ্চলগুলি রয়েছে সেখানে কিন্তু নজরদারি বাড়ানো হলো। তুমি যে জায়গার ছবিটা, যে চিত্রটা যেটা দেখতে পাচ্ছ, একেবারে ওটা বঙ্গোসাগরের মোহনা, এবং সেইখানে যেটা দেখা যাচ্ছে যে উপকূল থানা, ফ্রেজারগঞ্জ উপকূল থানার পক্ষ থেকে কিন্তু যে স্পিড বোটে করে কিন্তু তল্লাশি চালানো হচ্ছে। এবং মূলত যে মৎস্যজীবীরা রয়েছে, যে মৎস্যজীবীরা যে বাংলাদেশ বর্ডার লাগোয়া যে এলাকা যেখানে তারা মাছ ধরেন, এবং তাদেরকেই কিন্তু সরাসরি তাদের যে ট্রলার এবং তারা যে ফিশিং বোট রয়েছে সেই বোটগুলোতে কিন্তু তল্লাশি চালানো হচ্ছে, এবং তাদেরকে তাদের বৈধ নথি রয়েছে কিনা, তারা কোথা থেকে আসছে, এবং পাশাপাশি তাদেরকে এও বলা হচ্ছে যে যদি কোনো সন্দেহভাজন কাউকে যদি তারা নদীতে দেখতে পায় তাহলে কিন্তু অবশ্যই উপকূল থানা যারা পুলিশ প্রশাসন আছে তাদেরকে জানাতে হবে। এবং তুমি জানো গঙ্গাসাগর মেলা আর কয়েকটা দিন বাদে, এবং সেই কারণে মূলত কিন্তু যে সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে যে সুন্দরবনের যে উপকূল এবং বঙ্গোপসাগর এই সমস্ত জায়গাতে কিন্তু নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হলো। এবং শুধু ফ্রেজারগঞ্জ কোস্টাল নয়, গোবর্ধনপুর কোস্টাল রয়েছে, গঙ্গাসাগর কোস্টাল রয়েছে, এই সমস্ত যে উপকূল থানাগুলি রয়েছে সেখানে কিন্তু নজরদারিটা দ্বিগুণ করে দেওয়া হলো। এবং সেটা শুধু স্থলভাগে নয়, যে জলভাগ রয়েছে বঙ্গোপসাগরের উপকূল, সেখানে এফআইবি বোর্ডে করে পুলিশ কিন্তু এই নজরদারি চালাবে। এবং আজকের নয়, এটা কিন্তু নিয়মিত চলবে। ধন্যবাদ। আমাদের জানতে চাইছে আমাদের লাইফের জন্য লাইফ বয় কী কী আছে, লাইফ জ্যাকেট কী কী আছে, হ্যাঁ আমাদের অবৈধ জিনিস আছে কি না, প্লাস দ্বিতীয় কথা আমাদের সবার আইডেন্টি প্রুফ আছে কি না, এগুলো সব খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে মানে যাদের চিনি না, আমরা জানি না, ওদেরকে যেন আমরা বোটে করে না আনি, বা কোনো সন্দেহ জিনিস কিছু দেখলে আমরা তৎক্ষণ এনাদেরকে জানাই। মোটামুটি 12,000 ফোর্সকে আমরা ডিপ্লয়মেন্ট করছি। এই ফোর্সের মধ্যে আমাদের ইভেন্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমই আছে। অলরেডি আমাদের ডিএম সাহেব আর আমরা সবাইরা মিলে একটা কোঅর্ডিনেশন মিটিংয়ে আমরা কোস্ট গার্ড, নেভি, তারপরে সিভিল ডিফেন্স অ্যান্ড আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের মধ্যে একটা কোঅর্ডিনেশন মিটিংয়ে আমরা করে নিয়েছি। নদীর পথে আমরা রিভারেন্ট পেট্রোলিং বলে, মানে রিভারেন্ট পেট্রোলিংয়ের জন্য যা পুলিশ লঞ্চ লাগবে, ফাস্ট ইন্টারসেপ্টিং বোট এফআইবি যা আছে এফআইবি লাগবে, এগুলো আমরা রেডি করে রাখছি আমরা। অ্যান্ড এনডিআরএফ থেকে সব সময় এনডিআরএফ আমাদেরকে সাপোর্ট করবে। এনডিআরএফ, সিভিল ডিফেন্স, ওদের হোভারক্রাফট ওগুলোই হয়ে থাকবে।